আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে দেশে ফিরছেন না তারেক রহমান। হাসিনা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিল নওফেল ও ভারতীয় গণমাধ্যম। হঠাৎ বিজিবির তুমুল প্রশংসা করল বিএসএফ। অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে আইবিএফ এর শীতবস্ত্র বিতরণ। এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয়, ভুল করলে পস্তাতে হবে। সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে। রোববার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা সভায় নেতাকর্মীদের এই নির্দেশনা দেন তিনি। তারেক রহমান বলেন, গত কয়েক মাস থেকে বলছি, সামনের নির্বাচন যত সহজ ভাবছেন তত সহজ নয়। আপনারা মনে মনে যতই বড়াই করুন, আরে বিএনপি তো শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি আছে? কিন্তু তারপরেও জনগণ ম্যাটার্স, আসল শক্তি। কারণ জনগণ হচ্ছে আমাদের সমর্থন, জনগণ হচ্ছে আমাদের শক্তি। জনগণ সাথে না থাকলে কি হয় সেটা 5 আগস্ট বুঝিয়ে দিয়েছে। কাজেই আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা বুঝিয়ে দেবে, তখন কিন্তু আমাদের পস্তাতে হবে, তখন কিন্তু হাই হুতাশ করতে হবে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান দৃঢ়তার কণ্ঠে বলেন, এখনো সময় আছে, আসুন 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 আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি। অন্যথায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি এমন কিছু করে যা আপনাকে আমাকে দলকে ক্ষতিগ্রস্ত করে, আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আমরা কে ছোট নেতা, কে গ্রামের নেতা, কে ইউনিয়নের নেতা, কে বড় নেতা, কে বিভাগীয় নেতা, কে কেন্দ্রীয় নেতা, বিষয়টা এমন নয়। বিষয়টি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটি পোস্ট করেছেন জনপ্রিয় বিনোদন সাংবাদিক এফআই দীপু। তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে বলেন যে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরছেন না, এবং তিনি ইঙ্গিত দিয়ে বলেন, তারেক রহমান অবশ্যই নির্বাচন শেষে বিজয়ীর বেশি দেশে ফিরতে পারেন। এছাড়া তিনি এই মুহূর্তে দেশে ফিরলে গুপ্ত হত্যার শিকার হতে পারেন বলেও মন্তব্য করেন ওই সাংবাদিক। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তবে সাবেক এই স্বৈরাচারী প্রধানমন্ত্রী আগস্টের প্রথম দিকে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হাতে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন। এক প্রতিবেদনে এমনই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। সংবাদ মাধ্যমটির দাবি, দ্য হিন্দু জানতে পেরেছে শেখ হাসিনা আগস্টের প্রথম সপ্তাহে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন এবং সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করতে মাঠে ছিল, যাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। এদিকে ভারতীয় এই পত্রিকায় একান্ত সাক্ষাৎকার দিয়েছেন হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি দাবি করেছেন, আমরা সে সময়ে গণভবনে উপস্থিত ছিলাম এবং ক্রমাগত এই পরিকল্পনাই করছিলাম যে কিভাবে ছাত্র বিক্ষোভের সমাধান করা যায়। তবে আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, সে কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল। মহিবুল হাসান চৌধুরী নওফেল দাবি করেন, 2024 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে শেখ হাসিনা চীন সফরে যাওয়ার পর ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় এবং তার সরকারের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন সর্বাত্মক আন্দোলন তীব্র গণবিক্ষোভে রূপ নেয়। ছাত্ররা যখন এক দফার দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে, তখন মহিবুলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের সাথে আলোচনা করতে বলেছিলেন হাসিনা। পরে অবশ্য ছাত্র বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে সাবেক শিক্ষামন্ত্রী আন্ডারগ্রাউন্ডে চলে যান এবং শেষ পর্যন্ত আত্মগোপনেই থাকেন। হাসিনা সরকারের সাবেক এই শিক্ষামন্ত্রীর দাবি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের উপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন। ইতোমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গুমকাণ্ড এবং জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে যুক্ত থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সম্প্রতি মোট 97 জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে। এর আগে গত বছরের আগস্টেই হাসিনা সহ তার মন্ত্রিসভার সকল মন্ত্রী এবং সংসদ সদস্যের লাল পাসপোর্ট বাতিল করা হয়। বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই ফের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে দিনভর সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে অন্তত
5 জন আহত হয়েছেন। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এছাড়া সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সংঘাত বন্ধ ও পরিস্থিতি মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখায় বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবির প্রশংসা করেছে বিএসএফ। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। সংবাদ মাধ্যমটি বলছে, শনিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার কৃষকরা মালদা জেলার সুখদেবপুর সীমান্ত ফাঁড়িতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছু ভারতীয় কৃষক অন্যান্য দিনের মতো আন্তর্জাতিক সীমান্তের কাছে তাদের খেতে যাওয়ার পর এই ঘটনাটি ঘটে। এই একই সীমান্ত ফাঁড়িতে কয়েকদিন আগে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল। বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় কৃষকরা সীমান্তের ওপারে খেতে কাজ করা বাংলাদেশি কৃষকদের বিরুদ্ধে ফসল চুরি করার অভিযোগ আনে, যার কারণে উভয় দেশের কৃষকদের মধ্যে তর্ক শুরু হয়। উভয় পক্ষের কৃষকরা ব্যাপক সংখ্যায় জড়ো হতে শুরু করলে এবং একে অপরকে গালিগালাজ ও পাথর ছুঁড়তে শুরু করার পর ঘটনাটি গুরুতর মোড় নেয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিএসএফ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বেশ কিছুক্ষণ হট্টগোল চললেও কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সংঘর্ষের ভিডিও স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করেছে। বিএসএফ এর বিবৃতিতে বলা হয়েছে, বিএসএফ ভারতীয় কৃষকদের এই ধরনের বিরোধ থেকে দূরে থাকতে বলেছে এবং কোনো সমস্যা হলে বিএসএফকে জানাতে বলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং পরিস্থিতির অবনতি রোধে তাৎক্ষণিকভাবে নিজেদের এলাকায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার বিএসএফ ও বিজিবি ইউনিট কমান্ডেন্টরাও নিজেদের মধ্যে আরও ভালো সমন্বয় গড়ে তোলার চেষ্টা করছেন। প্রসঙ্গত, বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই শনিবার ফের চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভারতীয়রাই প্রথমে বাংলাদেশিদের উপর চড়াও হয় এবং ওই উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক প্রকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে আইভিএফ এর শীতবস্ত্র বিতরণ। ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন আইভিএফ রাজবাড়ী ও ফরিদপুর জেলাস্থ 6টি ইউনিয়নের 15টি গ্রামের 250টিরও বেশি অসহায় ও দুস্থ শীতার্ত পরিবার এবং 2টি এতিমখানার শিশুদের মধ্যে গত শুক্রবার আইভিএফ অফিস সংলগ্ন মাদ্রাসা আঙ্গিনায় শীতবস্ত্র বিতরণ করেছে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক এবং আইভিএফ সিইও জনাব মোহাম্মদ নজরুল ইসলাম শাওন। আইভিএফ স্থানীয় শাখার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সালাম শেখের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আইভিএফ আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ আহাদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল মাস্টার, আইভিএফ স্বেচ্ছাসেবক মোহাম্মদ মুসা মাস্টার, মোহাম্মদ সিদ্দিক মোল্লা, মোহাম্মদ সোহরাব শেখ, পল্লী চিকিৎসক মোহাম্মদ নুরুল আলম, মনিরা বেগম, সোনালী বেগম, মোহাম্মদ ইমলাক, মোহাম্মদ শুক্কুর সহ অন্যান্য স্বেচ্ছাসেবক বৃন্দ। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সমন্বয় করেন আইভিএফ সমন্বয়ক শরীফুদ্দিন আহমেদ। প্রধান অতিথি মোহাম্মদ নজরুল ইসলাম শাওন বলেন, আইভিএফ এই এলাকার দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে এর চেয়ারম্যান জনাব আক্তার হোসেনের নেতৃত্বে দেশ বিদেশের অনেকেই নিরলসভাবে কাজ করছেন। তারা বিভিন্নভাবে প্রতিনিয়ত আপনাদের সহযোগিতা করে যাচ্ছেন। তবে আপনাদের ভাগ্য উন্নয়নে আপনাদেরই সচেষ্ট হতে হবে, আপনাদের 2 হাতকে কাজে লাগাতে হবে। আইভিএফ এর এই সহযোগিতাকে আপনাদের জীবনমান উন্নয়নের কাজে লাগাতে হবে। এই আইভিএফ এর আমাদের যে চেয়ারম্যান, আপনার এই এলাকার যে কৃতি সন্তান জনাব আক্তার হোসেন, এই আক্তার ভাই আপনাদের অত্যন্ত ভালোবাসেন। এই ভালোবাসাটাকে বিনিময় করার জন্য, এটা একটা উপহার হিসাবে গিফট করার জন্য, আপনাদের সাথে আমাদের একটা বন্ধন তৈরি করার জন্য, এই যে শীত, এই যে ঠান্ডা, এই যে শীতের কষ্ট, এই শীতের কষ্টের হাত থেকে সামান্য একটু সহযোগিতা করার জন্য, একটা কম্বল দিয়ে আহামরি উপকার কিন্তু হয় না, কিন্তু আপনাদের যাতে কষ্টটা কি হয়, লাঘব হয়। এই শীতের ভিতরে কনকনে শীত, ভোরের আজান যখন দেয় তখন খুব কাঁপে, অনেকে শীতে কাঁপতে থাকে। মাঘ মাসের শীতে বাঘ কাঁপে। এই শীতে আপনারা যাতে একটু হলেও আরাম পান, একটু হলেও পান, এই জন্য আইভিএফ আপনাদের জন্য কম্বলের ব্যবস্থা করে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আর্থিক সহায়তা করেন জনাব নাজিম উদ্দিন খাদেম, ব্যবস্থাপনা পরিচালক পিডিএল, মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক ইসলামী ব্যাংক কর্মকর্তা, ডক্টর হালিদা আক্তার হানুম, নারী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ,
মেজর হুমায়ুন আফ্রিকা মিশনে নিয়োজিত সেনাবাহিনী সদস্য, মোহাম্মদ আলী সোহেল পরিচালক IVF, আহসানুল কবির চেয়ারম্যান আল হাসান কোম্পানি, রুহুল আমিন বেলাল ব্যবসায়ী, মোহাম্মদ বাবুল বিশ্বাস দুরন্ত টিভি এবং আমেরিকা প্রবাসী ব্যক্তিবর্গ। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।